আপনারা যারা বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়া ফলো করেন তারা নিশ্চয়ই এতক্ষণে জেনেছেন যে নতুন বিডটা নিয়েও কিছু সমস্যা দেখা গেছে। তো এআইএফএফ চাইছে জিনিয়াস স্পোর্টসকে এবং ক্লাবেরা কিছুটা চাইছে ফ্যান কোডকে। এবার আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে কারণ জিনিয়াস স্পোর্টস তো অনেক বেশি টাকার বিড দিয়েছে বা টেন্ডার দিয়েছে, তাহলে ফ্যান কোড এত কম টাকা দেওয়া সত্ত্বেও কেন ক্লাবেরা ফ্যান কোডকে চাইছে? তো এটা নিয়েই আলোচনা করব আজকের ভিডিওতে। তবে প্রথমেই বলি, বিষয়টা খুব জটিল, বিষয়টা সবার কাছে ক্লিয়ারও নয়। তবে আমি যতটা বুঝতে পেরেছি, ঠিক হতে পারে ভুল হতে পারে, যদি ভুল বলি আপনারা শুধরে দেবেন। সেটা হচ্ছে যে টাকাটার কথা আমরা বারবার বলছি যে 64 কোটি হোক বা 36 কোটি টাকা ফ্যান কোডের হোক, যাই হোক না কেন, সেই টাকাটা কিন্তু এআইএফএফকে ডাইরেক্টলি দিচ্ছে না। যেটা এফএসডিএল এতদিন একটা ডাইরেক্ট টাকা দিয়ে দিত, এরকম টাকা দিচ্ছে না, কারণ এখন মডেলটা চেঞ্জ হয়েছে। কর্পোরেট পার্টনার 30% ইনভেস্ট করবে। তার মানে আপনাকে বুঝতে হবে যে 64 কোটি যে কথাটা বলা হচ্ছে, এটা হচ্ছে 30%। 60% ক্লাবরা দেবে আর 10% এআইএফএফ দেবে। আপনি যদি রাফলি 70 কোটি ধরেও চলেন, তাহলে 3 সাতে 21, 210 কোটি, আরও কিছু ধরে ধরুন 220-30 কোটির টাকার কাছাকাছি, বা রাফ ফিগারে ধরুন 250 কোটি টাকার কাছাকাছি একটা টুর্নামেন্ট হতে চলেছে। এবার 30% যদি কমার্শিয়াল পার্টনার দেয় 70 কোটি টাকা, তাহলে ন্যাচারালি ক্লাবেদের দিতে হবে 60%, মানে তার ডবল 140 কোটি টাকা। যদি হিসেবে সুবিধের জন্য ধরে নিই 14টা ক্লাব, 13টার জায়গায় যদি আর একটা বাড়ে 14টা ক্লাব হয়, তাহলে এক একটা ক্লাবকে দিতে হচ্ছে 10 কোটি টাকা করে। কিন্তু যদি আপনি ফ্যান কোডের অফারটা দেখেন, তাহলে ওটাকে যদি আপনি ভাবেন 40 কোটি টাকা, তাহলে সেক্ষেত্রে টোটাল কস্টিংটা অনেক কম পড়ছে, প্লাস ইন্ডিভিজুয়াল ক্লাবকেও সেখানে 10 কোটি টাকার জায়গায় অনেক কম টাকা দিতে হচ্ছে। ফলে লোকসান হলে তাদের অনেক কম টাকা লোকসান হবে। বা যদি গোদা বাংলায় আপনাদের বলি, তাহলে ক্লাবগুলো চাইছে অনেক কম বাজেটের টুর্নামেন্ট করতে, আর এআইএফএফ চাইছে অনেক বেশি বাজেটের টুর্নামেন্ট করতে। তো এই বিষয়টা নিয়েও আলোচনা চলছে। তবে আমার এখানে যেটা মনে হয়েছে, 10 কোটি টাকা করে কিন্তু ক্লাবরা আগেও দিত যখন টুর্নামেন্ট হতো, কিন্তু এফএসডিএল তাদেরকে একটা রিটার্নের গ্যারেন্টিও দিত। সেই রিটার্নের গ্যারেন্টিটা এরা এখানে পাচ্ছে না। যদি কোনো কারণে লোকসান হয় টুর্নামেন্টে, তাহলে সেই লোকসানটা পরের বছরে ক্যারি ফরওয়ার্ড হবে, মানে এবছরের লোকসানটা পরের বছরের লাভ হলে সেখান থেকে আগে কেটে বাদ দিয়ে দেওয়া হবে। ফলে নিশ্চিত লাভের কোনো সিওরিটি পাচ্ছে না বলে ক্লাবগুলো মেনলি চাইছে যদি কম বাজেটের টুর্নামেন্ট হয় তাহলে ক্ষতি হলে কম টাকা হবে, বেশি বাজেটের টুর্নামেন্ট হলে ক্ষতি হলে বেশি টাকা হবে। তবে প্রথম বছর টুর্নামেন্ট না হওয়া পর্যন্ত কিন্তু আপনি এই আন্দাজটা করতে পারবেন না যে আদৌ লাভ হচ্ছে না ক্ষতি হলে কতটা হচ্ছে। এবং যদি এআইএফএফ জিনিয়াস স্পোর্টসকে দিয়েও দেয়, তাহলেও আমার ধারণা সব ক্লাবই খেলবে, কারণ তারা একবার তো দেখবে, যদি দেখে লোকসান ফোকসান বিশাল হচ্ছে, পরের বার ক্লাব তুলে দেবে। কর্পোরেট ক্লাব ওদের উঠে যেতেও বেশি অসুবিধে হবে না। প্রবলেমটা হবে মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান এই ধরনের ক্লাবেদের ক্ষেত্রে। এরা দেশের 1 নম্বর লিগ থেকে তো বেরোতেও পারবে না, আবার খেলতে গিয়ে তাদেরকে লোকসানও বহন করতে হবে। তো মেনলি এই জায়গাটা নিয়ে মোহনবাগান ইস্টবেঙ্গল কিন্তু ভীষণভাবে চাপে আছে। তবে এটাও দেখতে হবে, মোহনবাগান ইস্টবেঙ্গল ক্লাব তাদের ফ্যান বেসের জন্য তারা কিন্তু অ্যাড বা আদার ইনকামও তাদের অনেক আছে, যেটা কিন্তু অন্যান্য কর্পোরেট ক্লাবের নেই। এত টিকিটও বিক্রি হয় না খেলার। তবে যদি দর্শকদের অ্যাসপেক্ট থেকে আমি বলি, তাহলে বলবো যে ওই জিনিয়াস স্পোর্টসের চুক্তিটাই হচ্ছে বেটার, কারণ অনেক বেশি টাকার টুর্নামেন্ট হবে, অনেক ভালো কোয়ালিটির খেলা, বা আদার্স এন্টারটেনমেন্ট যেরকম আইএসএলের একটা জাঁকজমক ব্যাপার ছিল, টেলিকাস্ট কোয়ালিটি সবই অন্যরকম লেভেলের হবে। ভিএআর আসারও একটা বড় ধরনের সম্ভাবনা কিন্তু থেকে যাবে। কিন্তু এখানে আমার আরও একটা কোশ্চেন আছে যে জিনিয়াস স্পোর্টস তারাও যদি দেখে বছরের পর বছর লোকসান হয়েই যাচ্ছে, তারাও 20 বছর ধরে কি লোকসান করেই যাবে? তারাও তো সেক্ষেত্রে দরকার হলে একটা মিউচুয়াল মানে কথাবার্তা বলে নিয়ে টুর্নামেন্টের বাজেট কমাতে পারে। কিন্তু টুর্নামেন্টের ইনভেস্টমেন্ট এবং অ্যাডভার্টাইজমেন্ট এবং গ্লোবালাইজেশনের ক্ষেত্রে, গ্লোবালাইজড মার্কেটিংয়ের ক্ষেত্রে ফ্যান কোডের থেকে কিন্তু জিনিয়াস স্পোর্টস হলে অনেক ভালো হবে। তারা নিজেদের স্বার্থে, নিজেদের লাভ করার স্বার্থে সারা পৃথিবী জুড়ে প্রচার করবে, যদি বাইরের কোনো কোম্পানিকেও স্পন্সর হিসেবে তারা আনতে পারে। তারপরে এখানে যদি আপনি একটা ক্লাবকে একটা কোম্পানি ভাবেন, তাহলে কোম্পানিগুলোর তো হিসেবে দেখা যাচ্ছে 10 কোটি করে ইনভেস্ট করতে হচ্ছে, তাদের লোকসান হলে 10 কোটি টাকার ওপর দিয়েই যাবে। কিন্তু সেখানে জিনিয়াস স্পোর্টস তো 70 কোটি টাকার কাছাকাছি ইনভেস্ট করছে, তাহলে তাদের এই ইনভেস্টমেন্টটা তো অনেক বেশি টাকার।
এআইএফএফের কোনো লাভ ক্ষতি হচ্ছে না, তারা সেফ জায়গায় বসে আছে, সেটা খুব ভালো ব্যাপার। কিন্তু সেইটা দেখেই ক্লাবেদের মেনলি অবজেকশন হচ্ছে যে এআইএফএফ কেন সেফ জায়গায় থাকবে, আমরা কেন রিস্ক নেবো, এআইএফএফও রিস্ক নিয়ে গেলেও একটা ব্যাপার আসছে। আর এআইএফএফের বক্তব্য হচ্ছে আমার এমনিই পয়সা নেই, ফুটো পকেটে ঘুরে বেড়াচ্ছি, তার মধ্যে আবার আমি রিস্ক নেবো, কী রিস্ক নেবো, এবার তো তাহলে এআইএফএফের বিল্ডিংটাকে নিলাম করতে হবে, এরম ব্যাপার হয়ে যাবে। তো এই হচ্ছে এই মুহূর্তের জটিল ভয়ঙ্কর অবস্থা। তো ডিসিশান এআইএফএফই নেবে, ক্লাবেদের সঙ্গে আলোচনা করেই নেবে, কিন্তু ক্লাবেদের মতামতটাকেই গুরুত্ব দেবে কিনা সেটা তো ডিপেন্ড করছে টোটালি এআইএফএফের ওপরই। ক্লাবেদের তরফ থেকে সময়ও চাওয়া হয়েছে, তো আজকে দেখতে হবে, আজকে ঘোষণা করবে, যারা তড়িঘড়ি ঘোষণা করে দিল ফাইনালাইজ করে এআইএফএফ, এবার তোমরা ভাই যে খেলবে খেলো, না খেলতে হয় না খেলো, আগের বারের মতো করবে কিনা, নাকি আবার একটা সপ্তাহ সময় দেবে ক্লাবেদের, তোমরা আলোচনা করো, বা কিছু সময় দেবে যে আলোচনা করে কোনো ডিসিশানে এসো, তারপর আমরা আমাদের ডিসিশান ফাইনাল দেবো। তো দেখা যাক কী হয়। সিচুয়েশানটা মোটামুটি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম এই ভিডিওতে, এইটুকুই। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।